প্রায় দুদিন পরেই আবার একটা ফুটবল রিলেটেড ভিডিও করতে এলাম। গত দুদিন এই বিহার নির্বাচন এই সমস্ত নিয়ে ব্যস্ততা থাকার কারণে ফুটবল নিয়ে ভিডিও করা হয়ে ওঠেনি। তবে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দল তারা বাংলাদেশে পৌঁছে গিয়েছে। 18ই নভেম্বর ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ। যদিও ভারত বা মূলত ভারতের কিন্তু আর কোয়ালিফাই করার কোনো জায়গা নেই। এটা নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গল নিয়েও কথা বলবো আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরো দেখবেন এই অনুরোধ থাকবে। পুরো না দেখে আননেসেসারি কিছু অংশ দেখে কমেন্ট করবেন না। আর অনেকে দেখছি ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। তো ভারতীয় দল আমরা দেখলাম যে আন্ডার 23 টিম তারা হেরে গেল থাইল্যান্ডের বিরুদ্ধে। হেরে যাওয়াটা বড় বিষয় না, কিন্তু 4-0 গোলে হারলো। কেন এমনটা হলো জানি না। যদিও বেশ কিছু প্লেয়ারকে নতুন নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্লেয়ার সিনিয়র টিমের সঙ্গে যুক্ত হয়েছে, যে কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে। এছাড়াও মোহনবাগানের কোনো প্লেয়ারকেই আন্ডার 23 টিমে নেওয়া হয়নি। মোহনবাগানের প্লেয়াররা যেমনভাবে সিনিয়র টিমেও কেউ চান্স পায়নি, কারণ এর আগে দেখা গেছে যে মোহনবাগান প্লেয়ার ছাড়ছে না। ফলত মোহনবাগানের সঙ্গে একটা ঠান্ডা লড়াই কোথাও হয়তো চলছে এআইএফএফ এর সঙ্গে। যদিও এআইএফএফ সরাসরি এই ব্যাপারে কোনো উত্তর দেয়নি। তাদের বক্তব্য যে টিম সিলেক্ট করে, প্লেয়ার বাছে কোচ, তো এটা সম্পূর্ণ কোচদের উপর ডিপেন্ড করছে। তো মোহনবাগানের প্লেয়ারদের ছাড়াই কিন্তু খালেদ জামিল তার টিম নিয়ে তিনি বাংলাদেশে পৌঁছে গিয়েছেন। 18 তারিখে ম্যাচ। এই 18 তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই 18 তারিখেই আইএসএল খেলা ক্লাবগুলোর সঙ্গে এআইএফএফ বৈঠকে বসবে বলে জানা যাচ্ছে, এবং এটা অনেকটা আগেই ইনফরমেশন বা এই নোটিশ দিয়েছে ক্লাবগুলোকে জানিয়ে বৈঠকে বসা হবে। ভারতীয় ফুটবলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, কারণ আইএসএল এখনো পর্যন্ত তো অন্ধকারে। সুপ্রিম কোর্টে জানাবে যে ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, বিড কী হলো, কেন টেন্ডার হলো না, কেউ টেন্ডার জমা করলো না, কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এই রিপোর্ট দেওয়া হবে সুপ্রিম কোর্টে। তারপর সুপ্রিম কোর্ট যা বলবে তার উপরে। এর পাশাপাশি এআইএফএফ তারাও একটা চিন্তাভাবনা করছে যাতে তারা একটা লিগ চালু করা যায়। আইএসএল হলো, না হলে এআইএফএফ তারা নিজের উদ্যোগে একটা লিগ চালু করতে চাইছে। এর আগে ভার্চুয়াল একটা মিটিংয়ে বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে এআইএফএফ কথা বলেছে। তাদের মধ্যে অনেকেই বলেছে যে ফুটবলটা হোক, ফুটবল চালু হোক, প্লেয়াররা খেলতে চাইছে আইএসএল। তো তারা অনেকেই বলেছে যে যদি টুর্নামেন্ট হয় তো তারা এই সম্প্রচার ম্যাচ দেখানোর খরচা তারা দিতে রাজি আছে। এখন সমস্ত ক্লাব যে রাজি হয়েছে এমনটা নয়। তো এরকমই নিশ্চয়ই কিছু প্রস্তাব এআইএফএফ এর পক্ষ থেকে দেওয়া হবে যে তারা একটা লিগের কথা ভাবনা চিন্তা করছে। এই সম্প্রচারের সত্ত্ব বা পয়সাটা কিন্তু দিতে হবে ক্লাবগুলোকে। এবং এই ম্যাচ কীভাবে খেলা হবে, যদি হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয় তাহলে তার খরচাও হয়তো কিছুটা ক্লাবগুলোকে বহন করতে হবে। এরকম কিছু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে এআইএফএফ, বা প্রস্তাব দিতে পারে। সেক্ষেত্রে আইএসএল হতে গেলে যেটার বাধ্যবাধকতা থাকে, ভালো মাঠ, ভালো ড্রেসিং রুম, সেই সমস্ত বাধ্যবাধকতা থাকবে না। বিপুল খরচা করতে হবে না ক্লাবগুলোকে। ক্লাবগুলো তারা যাদের নিজেদের মাঠ আছে নিজেদের মাঠেই খেলা করতে পারবে। এক্ষেত্রে একটা ভালো জায়গাতে সম্প্রচার করতে হবে, যেটা এআইএফএফকে ব্যবস্থা করতে হবে। সেটারও খরচা হয়তো ক্লাবগুলো বহন করবে কিছুটা। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই গুরুত্বপূর্ণ একটা মিটিং হতে চলেছে। যদি আইএসএল হলো তো হলো, না হলে এইরকম একটা লিগ হবে, সেটা এআইএফএফ বলতে পারে ক্লাবগুলোকে। এবার ক্লাবগুলো মানবে কি মানবে না, তারা তাদের কীভাবে চাইছে, কি জানতে চাইছে, কি জানাতে চাইছে, সেটা সবটাই জানাবে। ফলত এই 18 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদিকে তো ইন্ডিয়া টিম খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশে কিন্তু বেশ এই ম্যাচটা নিয়ে পারদ চড়ছে। ইতিমধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। একে তো হামজা চৌধুরী অসাধারণ খেলছেন, নেপাল ম্যাচে ভালো একটা গোল করেছেন। তারপরে 2-3টে গোল করেছে সেখানে, তার মধ্যে একটা গোল তো বিশ্বমানের ব্যাক ভলিতে গোল করেছেন তিনি। তো হামজাকে নিয়ে সেখানে বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। অনেকে তো এই ভারত বাংলাদেশ ম্যাচটাকে হামজার সঙ্গে রায়ান উইলিয়ামসের লড়াই হিসেবে দেখছেন। অন্তত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তেমনই প্রচার করছে। আমি দেখছিলাম ওদের কিছু সংবাদ মাধ্যমের অ্যানালিসিস, বক্তব্য। যদিও তারা বলছেন যে মোহনবাগানের বেশ কিছু প্লেয়ারকে নিয়ে যায়নি, ফলত কিছুটা হয়তো দুর্বল থাকবে। অপরদিকে বাংলাদেশের একাধিক প্লেয়ার তারাও চাইছে ভারতকে হারাতে, এটা তাদের প্রেস্টিজ ইস্যু। ভারতও নিঃসন্দেহে চাইবে এই ম্যাচটা জিততে, যে কারণে এতজন স্ট্রাইকারকেও রাখা হয়েছে। এডমুন্ড লাললিন্ডিগা তাকে নিয়ে যাওয়া হয়েছে। যদি দেখা যায় যে রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে একটা রয়েছে যে ফিফা বা
ফুটবল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এখনও এনওসি পাওয়া যায়নি। যদি এই এনওসিগুলো পাওয়া যায় তাহলে রায়ান উইলিয়ামস খেলবেন, নাহলে তিনি বসেই থাকবেন, তাকে খেলানো যাবে না। তার পাসপোর্ট এসে গেলেও কিন্তু এই একটা জায়গাতে এখনও পর্যন্ত আটকে আছে বিষয়টা। তবে ইস্টবেঙ্গল থেকে এই টিমে 4 জন প্লেয়ার রয়েছে ভারতীয় টিমে। জয় গুপ্তা, ইটনুল্লাহ নিন্ডিকা, আনোয়ার আলী, নাওরে মহেশ। নাওরে এবং আনোয়ার তো আগে থেকেই ছিল, এই দুজনও ইনক্লুড হয়েছে। নিঃসন্দেহে ভারতীয় টিমের শক্তি বেড়েছে। ইস্টবেঙ্গল টিমও এতজন ভারতীয় প্লেয়ার যে ইস্টবেঙ্গল টিমে রয়েছে, এটাও ইস্টবেঙ্গলের জন্য একটা গর্বের বিষয় নিঃসন্দেহে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তো তারা তাদের মতন করে প্র্যাকটিস করছে। ইতিমধ্যে অস্কারও প্র্যাকটিসে জয়েন করেছেন। সুপার কাপের যে সেমিফাইনাল ম্যাচ 4 ডিসেম্বর আস্তে আস্তে চলে আসছে। এবার প্র্যাকটিসের তোড়জোড় বাড়ছে। পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে গোয়াতে ইস্টবেঙ্গল, এবং এই ম্যাচে যাতে গোল মিস না হয় সে কারণে কিন্তু স্ট্রাইকারদের উপরে বাড়তি নজর রাখছে ইস্টবেঙ্গল। তাদের যাতে বাড়তি প্র্যাকটিস দেওয়া হচ্ছে, গোল করার প্রবণতা যাতে বাড়ানো যায়, পাস পেলে সেটাকে গোলে কনভার্ট করার যে পদ্ধতি বা সেটা যে কেন হচ্ছে না, এগুলো তো ইস্টবেঙ্গলের জন্য একটা দুর্বলতা রয়েছে। এই জায়গাগুলোকে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে চাইছে যে রিকভার করতে। পাঞ্জাব টিমে 3 জন বিদেশি রয়েছে, সেটাও তাদের মাথায় রয়েছে। ফলত একেবারে বিদেশিহীন টিম নয় ইস্টবেঙ্গল, কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখেই তারা তাদের প্র্যাকটিস সেশন চালাচ্ছে। ইনবিটুইন আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন নিকন ব্যাটারি তারা যুক্ত হয়েছেন। ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো খবর। পয়সা কড়ি যদি আসে তো টিমও ভালো সাজাতে পারবে। আরও প্লেয়ার যদি নেওয়ার থাকে, প্লেয়ারদের স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু দেওয়া যেতে পারে। তবে প্রভসুখান গিল, সাউল ক্রেসপোরা এখনও প্র্যাকটিসে জয়েন করেনি। প্রভসুখান গিল আস্তে আস্তে সেরে উঠছে, ডেঙ্গু হয়েছিল তার। তো আশা করা যায় যে এই সেমিফাইনালের আগে সে সুস্থ হয়ে ম্যাচে ফিরবে। যদি না উইকনেস থাকে, যদি ফিটনেসের একটা প্রবলেম থাকে তাহলে হয়তো দেবজিৎ মজুমদারই খেলবে। তো এখনও পর্যন্ত সেই সম্ভাবনা নেই, এখনও বেশ কিছু দিন বাকি। অ্যাটলিস্ট যদি রাফলি বলি দিন 15-20 তো বাকিই আছে। তো এই সমস্ত কিছু রেখে অস্কার বুজোট তিনি প্র্যাকটিস করাচ্ছেন জুনিয়র সিনিয়র মিলিয়ে, কারণ জুনিয়র টিমটা আবার খেলতে যাবে, সিকিম গোল্ড কাপ খেলবে, আপনাদের ইতিমধ্যে আমি জানিয়েছি। তো সব মিলিয়ে দেখা যাক। আর আরেকটা বিষয় যে ইস্টবেঙ্গলের মহিলা টিম তারা ইতিমধ্যে চেন্নাইয়ে পৌঁছে গেছে। এএফসি খেলতে তারা চেন্নাইয়ে গেছে, চীনে চলে গেছে, চীনে পৌঁছে গেছে ইস্টবেঙ্গলের মহিলা টিমটা। তো সেখানে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো তারা খেলবে। তো দেখা যাক ইস্টবেঙ্গলের এই মহিলা টিমটাও বিদেশে গিয়ে তারা কতটা ভালো পারফরমেন্স করে, সেটাও কিন্তু নিঃসন্দেহে দেখার বিষয়। এই ভিডিওতে এটাই ছিল বলার, আর বিশেষ কিছু নেই। আপনাদের যদি কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অতি অবশ্যই করবেন, কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।